তুই এখানে? মা কই? মার কি হয়েছে? মার আবার কি হইব? মা তোমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আমার জরুরি খবর দিল কেন? মা, ও মা, মা আইসাস, তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরি ভাবে বাড়িতে আসতে বললেন? হ্যাঁ মা, কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও? কি সুখবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তার বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি ম্যাচ আছি, ছেলের সাথে করে নিয়ে এসে আশা দেখানোর লেগা। ছেলের নাম সেলিম, সরকারি চাকরি করে। দেখতো মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলাইছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চায় নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইব। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলা কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাবে। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছি। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি। এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসব বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আম্মা, 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবো? কেন, তোমার বাপে দিব? আম্মা, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আপনার মায়ের বিয়ে হইতাছে, আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমারে বিয়া করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপেরে বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাপে 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছ তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পীড়িত করে এখন মজাটা বুঝতেছিস না? আরো বুঝবি। যে মাইয়া বিয়ে করছ তুই মরণের সময় ওর বাপে তোর মুখে 1 গ্লাস পানিও দিব। মা, বাদ দাও তো এইসব কথা, ভাল লাগে না এইসব। আর কবে বিয়া ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তো মাত্র 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুম? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলেটা আবার হাতছাড়া হয়ে যাব না। এই জন্যই তাড়াতাড়ি করে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দেবো। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। ভাইজান, যেমনি পারো টাকা জোগাড় করো। ছেলেটার আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনারই বিয়ে করতে চাই। কই মুখে কাঁচা হলুদ মাখছস? না মা, মাখি নেই। আরে কাঁচা হলুদ দিলে তো সুন্দর হবে, চেহারাটা আরো ফর্সা হইব। আমি বাইতে দিতেছি, কাঁচা হলদি মাখলে মুখটা আরো ফর্সা হইব, বুঝছ না? আয়। খবরদার, আমার আব্বার কাছে যদি 1 টাকা চাও না, তোমার কিন্তু আমি খবর করে দিই। শাহিন, এদের এই লিস্টের মধ্যে যে সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দিতেছি। শুভ, এটা যেহেতু চাচা আপনি আসছেন খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতেছস কেন? চাচা, আগামী শুক্রবার বাদ জমা আমার ছোট বোন আসার বিয়া, আপনি অবশ্যই আসবেন। 4টা ডাল ভাত খেয়ে দেবেন,
আর আমার বোনের জন্য দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসমুনে। চাচা, আরেকটা কথা, বোনের বিয়া বুঝেনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, আর ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব। অনেক টাকার দরকার, আমার কাছে তো ক্যাশ টাকা নাই। আপনি যদি আমার একটা উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাকে। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধক রাখা লাগবে। কি বলতেছেন? দোকান বন্ধক রাখতে হইব কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিছি, অনেকে আমার সাথে বাটপারি করছে। এই জন্য হাত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলাম। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা, দরকার হলে আমি দোকান বন্ধক রাখুন, তো আমার 1 লাখ টাকা ধার দেন, না হলে আমার বোনটি বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আজকে বিকালে এই দোকানের কাগজপাতি নিয়ে আমার বাড়িতে আসো, আমি তোর টাকা দিয়ে দিব। ঠিক আছে চাচা, অনেক বড় উপকার করলেন। এই সদাই দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বিয়ে আসেন, আপনার চেয়ার নিয়ে বসেন। না না, ঠিক আছে ঠিক আছে। বেন সাহেব, বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না, ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বেআইন, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা কইলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে? যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরাইয়া দেন। হ্যাঁ, আমি আনতেছি আনতেছি। বসো মা, সবাই বসো। ব্যাপার, বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, আর বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, না হলে আবার আম্মা রাগারাগি করবো। আসো। ভালো লাগতেছে না হইছে নাকি? শাহিন, কি রে, এটা বিয়া বাড়ি, কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ, বই রয়েছে, তুই ঘরের মধ্যে বই রয়েছিস কেন ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা, কথায় কথায় বকুল রেন না তো, যৌতুক দিয়ে ছোট বোনের বিয়ে দিতেছি, ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক করছিস, এটা তো উপহার। আম্মা, উপহার করে ধামাচাপা দিয়ে লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেসার দিতেছে, উপহার হলে কি এই প্রেসার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যাইত। তুমি চুপ করো, তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে আমি ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি কইতে পরামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কি রে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস না গয়না? মা, দোকান বন্ধক রেখে ধার দেনা করে কোন রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নেই। হায় আল্লাহ, কি কস তুই? তুই গয়নাগাটি কিনিস নাই? আর গয়নাগাটি না আমার মায়ের বিয়েই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো জোগাড় করতে পারি নাই, কি করব? ওখানে যদি আমি গয়নাগাটি না দিতে পারি, তাহলে এতগুলো মানুষের সাথে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো,
ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারবো না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে ক। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমারে কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারুম না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মাইয়াটার বিয়া হইব না। আর শাহিন তো কইলই 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিব। তুমি 15 দিনে লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক। এরপরে যখন শাহিন গয়নাগাটি কিনে দিব, তখন ওইটি আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটি দিতে পারুম না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারুম না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারুম না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না। তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। মা, তোমার আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। বকুল, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো, এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা যায়, আমি চাই না। দরকার হইলে আমি আমার শরীরের রক্ত বেচা হইলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও। কাজী সাহেব, তাহলে আর দেরি কেন, এবার বিয়ার কার্যক্রম শুরু করেন। দাঁড়ান কাজী সাহেব। মা, বিয়া শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভাঙ্গা নিলে ভালো হতো না? বাবাজি, এটা তুমি কি কইলা? এই কাবিনের ব্যাপারে তো আগেই কথা হয়েছে 1 লক্ষ টাকা। কি বলেন তাও সাহেব? আজকালকার দিনে কি 1 লাখ টাকা কাবিনে বিয়া হয়? আমার বোনের বিয়ার কাবিন হইব 5 লাখ টাকা। 5 লাখ টাকা? অসম্ভব। 1 লাখ টাকার বেশি 1 পয়সা কাবিন হইব না। আমিও আমার বোনের 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দিব না। বাবজান, এখানে ছেলে বিয়ে করায় আমি বৌমা নিতে আসছি, আমি কিন্তু টাকা দিয়ে বউ কিনতে আসি নাই। বিয়ান, জি বলেন। আপনার পোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনরে বিয়া দিব না। তা আমিও আপনারে কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয়, আমার পোলারে এখানে বিয়া করাম। বিয়ান বিয়ান, এ মাথা গরম করেন না। শুনেন, আচ্ছা কাবিনে কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 1 লাখ না 5 লাখতে কিছু আসে যায় না। আচ্ছা, ওরা দুজনটা পছন্দ করে বিয়ে করতেছে, তুই কাবিন নিয়ে কথা কইতেছিস কেন? তোর বিয়ার কাবিন কত হইছে সেটা আমি জানি, কইছো তোমারে? আচ্ছা চুপ থাক, আমার মায়ের বিয়ার মধ্যে কত দিলাম না দিল এটা নিয়ে মাথা কামাইস না। তা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি কাজী সাহেবের কোন বিয়ের কার্যক্রম শুরু করতে 1 লাখ টাকায় সই। আলহামদুলিল্লাহ। যেখানে তোমার কথার কোনো মূল্য নাই, সেইখানে কথা কইতে যাও কেন? তোমার আম্মা কথা কইতেছে, তারই কথা কইতে দাও। আমি আনবে কাজী সাহেব, আপনি বিয়ার ইয়া শুরু করেন। দেশটা মোদের বুকের
এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। কি বললে জামাই বাবাজি, তোমরা রওনা দিয়ে দিচ্ছ? আসো বাবাজি, সাবধানে আইসো। হ্যাঁ রাখি। এই তোমার ঝাড়ু দেওয়া হলো শেষ হয় নাই? আমার মেয়ে আর মেয়ের জামাই বাড়ি থেকে রওনা হয়ে গেছে। হ্যাঁ, তো তুই রান্না বসাবা কোন সময়? আম্মা, আপনার ছেলে তো বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসুক তারপর রান্না বসা মনে। এটা কোনো কথা হইলো? বাহানা তো খুব ভালোই জানা। বাজার নাইতে কি হয়েছে, বাচ্চা তো বয়াতে পারতা, আর পিঠা নাস্তা বানাইতে পারতা। দেখো ওরা আরো লগে লগে যদি আমি নাস্তা না দিতে পারি তাহলে কিন্তু তোমার খবর আছে। আম্মা, খবর আছে মানে কি? কি করবে? এই বাজার করে নিয়ে আসছি, তাড়াতাড়ি রান্না বসে দাও না। এই কি তুই ফার্মের মুরগি আনছ? কেন দেশি মুরগি আনতে পারলি না? মা, বাজারে দেশি মুরগি পাই নাই, এই জন্য ফার্মের মুরগি নিয়ে আসছি। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ের জামাই সরকারি চাকরি করে, সে কি ফার্মের মুরগিতে ভাত খাইব? আচ্ছা আমি কেমনে ফার্মের মুরগি মাংস জামাই সামনে দিব? তোর আক্কেল পছন্দ কবে হইব রে? মা, ফার্মের মুরগি খাইবো না কেন? বিয়ার পরের দিন তো আমরা তাগো বাড়িতে বেড়াতে গেছিলাম, তারা তো ফার্মের মুরগি দিয়ে আমাদের খাইতে দিচ্ছে। আচ্ছা তারা যখন ফার্মের মুরগি দিয়ে খাওয়ায়, আমরাও কি তাই করবো? তারা তো হলো ছেলে পক্ষ আর আমরা হলো মেয়ে পক্ষ, তো কথাটা মাথায় রাখতে হইব। এত করে বোর্ডারে কইছি বাড়িতে কিছু হাঁস মুরগি পালো না, জমিদারের মাইয়া হাঁস মুরগি পালতে পারবো না। দেখেন আম্মা, কথায় কথায় খোঁচা মারবেন না, এসব কিন্তু আমার সহ্য হয় না। হ্যাঁ সহ্য হবে কেমনে? উচিত কথা বলি না। ফার্মের মুরগি কইলাম আমার জামাই সামনে দিবা না। এই শাহিন আর কি কি আনছ? রুই মাছ আনছি, গরু মাংস আনছি, পোলার চাল, ময়দা, চিনি সবই আনছি। ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই? মা, ইলিশ মাছের অনেক দাম তো, টাকায় হয় নাই। আরে আল্লাহ, আমার মাইয়ার জামাই আর মাইয়া বিয়ার পরে প্রথম আমার বাড়িতে আসবো, আর তার জন্য একটা সামান্য ইলিশ মাছ আর 1 কেজি খাসি মাংস কেনার পয়সা হইল না। অথচ নিজের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তো বস্তা বয়ে জিনিসপত্র লয়ে যেতে পারো। আমি বুঝছি এগুলি সব আমার মাইয়া আর মাইয়ার জামাইয়ের লগে হিংসা। আচ্ছা ঠিক আছে, তুই যখন ইলিশ মাছ আর খাসি মাংস আনস নাই, তোর কিচ্ছু রান্ধন লাগবো না। ওরা আইলে আমি কমু তোদের খাওয়ান লাগবো না, যাও আবার ফিরে যাও। মা, এক বেলায় তো আর সবকিছু খাইবো না। এখন জানছি বকুল রান্না বান্না করুক, এটা খাক, তারপরে বিকালে টাকার ব্যবস্থা কইরা ইলিশ মাছ খাসির মাংস নিয়ে মনে এখন মেয়া বানাইবো। চিল্লাপাল্লা করো না তো। ঠিক আছে, এখন আমি আর কিছু কইলাম না। রাইতের বেলা আমার জামাই কইলাম খাসির মাংস আর ইলিশ মাছ ভাত খাইতে পারলি হইল। বৌমা, তরকারির মধ্যে তেল জাল কম দিবা। আমার জামাই কইলাম তেল জাল বেশি পছন্দ করে না। আর ভালো করে পাক করবা যাতে আমার মেয়ের জামাই মজা করে খাইতে পারে। যাও তাড়াতাড়ি পাক শাক শেষ করো, ওরা তোমার বাড়ির কাছে আইয়া পড়ছে। তাড়াতাড়ি পাক শাক করতে পারো না, তাড়াতাড়ি রান্না আমার রান্না ভালো হয় না। আয় আহ, বাজার নিয়ে আহ। তুই আবার কই যাস? বাজারে দিয়ে আসি। আচ্ছা দিয়ে আয়, 2টা ডাব পেরে আয়। ওরা আনো লাগলে ডাব দেওয়ান লাগবো, এই গরমের মধ্যে আইতাছে। দেখি কোন হানে আছে দেখি। বাচ্চা থাকো বাজার, বাচ্চা থাকো। করতে কোনো অসুবিধা হয়নি তো? না না আম্মা, কোনো অসুবিধা হয় না। আম্মা কেমন আছো? আছি। এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ওরে আল্লাহ, দেখো তো আমার বাগান গাইমা কি অবস্থা হয়েছে। দেখি গামটা মুচ্ছা দেই। যে গরম পড়ছে আম্মা। আসলে গরম পড়ছে বাগান, ডাব খাই। ভাইজান, ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সেলিম? জি আমি ভালো আছি। কিরাশা, তুই কেমন আছোস? ভাইজান, আমিও অনেক ভালো আছি। ভাবি, অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে। চলো ভিতরে চলো। আরে কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কিনা অটো ভাড়া দিবা? শাহিন, অটো ভাড়াটা দিয়ে দি। আম্মা কি কোন, ভাইজান ভাড়া দিব কেন? আমি দিতেছি। আরে না, তোমার ভাড়া দেওয়া লাগবে না, ভাইজানই ভাড়াটা দিব। তুমিও দেখি আম্মার মতো কথা কও। আমরা আইসি অটোতে, আমি ভাড়া দেই, ভাইজান দিব কেন? আমার বলা জীবনে কোনদিন তোর পকেটে টাকা খরচ হতে দিব না। তুমি হইলে ওর বোনের জামাই, তুমি কেন টাকা খরচ করবা? আই শাহিন, দে ভাড়া দিয়ে দে। সেলিম, তোমরা যাও, বাড়িতে যাও, আমি ভাড়া দিতেছি। কিন্তু ভাইজান। আরে দূর, আর কিন্তু কিন্তু করো তো, গরম লাগতেছে অনেক। ভাবি, তুমি কি আমার রুমের বিছানাটা গুছাই রাখছিলা? হ, তোমার ঘরের বিছানা গুছাই রাখছি। যাও দুলা ভাইরে নিয়ে গিয়া বসে রেস্ট করো। আসো আসো, বাজার ভিতরে আসো। আসো আসো আসেন। আয়। ভাই ভাড়াটা দেন।
কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন? রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা, আপনি 500 টাকা চান কে? ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোন জামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে, হের কাছে বাংতি ছিল না। এই 350 টাকা সহ 500 টাকা। আন খারাপ আছো কেন? তোমার বোনজামের সিগারেটের খরচ দাও তুমি। জামাই বাবাজি, রান্না বান্না কেমন হয়েছে? সব ঠিকঠাক আছে তো? জি আম্মা, সব ঠিকঠাক আছে। রান্না বান্না মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। রান্না যখন ভালো হয়েছে তখন পেট ভরে খাও। আচ্ছা, তোমার আমি মাছের মাথাটা দিই। মাছের মাথা রাখো বাবা। আম্মা আপনি কি 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 আমারে দিবেন? ভাইজানরে দিতেন। মাছের মাথাটা তুমিই খাও। তাছাড়া তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে মাথায় বুদ্ধি দরকার আছে, আর মাছের মাথা গেলে মাথায় বুদ্ধি হয়। হ্যাঁ করে দোকানদারি, মুদির দোকানদারি, হ্যাঁ মাথায় বুদ্ধির কি দরকার আছে? তোমার পেলের তো খাদি, একটু গরুর মাংস দিব। আচ্ছা দেও, দাঁড়াও, আগে আমি উপর থেকে একটু মাংস জামাইরে দিয়ে লই। জামাই তো আবার জোল মোল খাইতে পারে না, বুঝছো না? বাবা একটু মাংস নাও, একটু মাংস খাও, গরুর মাংসটা খাও। আম্মা আপনি আমারে গরুর মাংস দিতে গেলেন কেন? ভাইজান চাইছে ভাইজানরে দিতেন। হ্যাঁ ও খাইব না, আছে আরো আছে। আম্মা মাংস তো আর নাই, এনে খালি হাড্ডি আর আলু আছে। হায় হায়, কোন কি ভাইজান? তাহলে আপনি আমার প্লেট থেকে 2 পিস গরুর মাংস নেন। আরে না না, আমার তো অ্যালার্জি সমস্যা আছে, গরুর মাংস খুব একটা খাইতে পারি না। বকুল, আমার 1 পিস মাছ দাও তো। ভাবি আমার 1 পিস মাছ দাও, মাছটা অনেক মজা হয়েছে। নে নে, ওরে দাও দাও দাও। জামাই তুমি এই মাছের পিসটা খাও, যে খুব মজা হয়েছে, দেখো খাই দেখো। আম্মা তুলা ভাইরে তো মাছের মাথা দিচ্ছেন, আবার মাছের টুকরা দিলেন যে। আপনার ছেলে তো মাছ খাইতে চাইছিল, উনি এখন কি খাইব? আরে মাছের মাথা দিছি, মাছের টুকরা দিছি। শাহিন, তুই না ফার্মের মুরগি পছন্দ করো, তুই মুরগির মাংস দিয়ে একটু ভাত খা। না মা, মুরগির মাংস দিয়ে আমি খাইতে ইচ্ছা করতেছে না, আমি ডাল দিয়ে খাই। বকুল, ডাল দাও। হ্যাঁ ডাল দিয়ে খা। দাও বৌমা, ডাল দাও, দাও তো ওর ডাল দাও। কি ব্যাপার, ভাবি চলে গেল, খাওয়া শেষ করবো না? খাইলে খাক, না খেলে না খাক, তোমার তো দরকার আছে। খাওয়ার সময় এত কথা কইতো না, খাবার গলা আটকে খাবো। তুমি তো ঘামতেছো কেন? আল্লাহ, এই শাহিন ওই পাখাটা ওখানে আছে, যেতে ওরা বাতাস করি। ওই যে পাখাটা আছে দেখ। আম্মা, ভাবির হাতের ডাল কোনটা বেশি মজা, পাতলাটা না ঘনটা? তুমি খাই নাও, তারপর আমি ডাল দিব না তোমার, তুমি শেষ করো, ভাত দিব। আর কি ব্যাপার, তুমি না খেয়ে উঠে চলে আসলা? আসার সময় কি মনে করলো? কে কি মনে করলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মা কি শুরু করছিল দেখছো তুমি? শাহিন, এই ভিতরে আসুম। মা আসো। কিছু বলবা? হ্যাঁ শোন, একটা কথা কই। বিয়ের পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে, তার একটা কমপ্লিট স্যুট দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনে দেওয়ার দরকার, তা নাহলে তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। হ্যাঁ ঠিকই কইছো। ঠিক আছে মা, সমস্যা নাই, আমি আগামী মাসে আসার জামাইরে কমপ্লিট স্যুট আর ওর শ্বশুর শাশুড়িরে শাড়ি পাঞ্জাবি পায়জামা দেব না। এইটা কোনো কথা কইলি? আগামী মাসে তুই কিনে দিবি? এখন হলো নতুন জামাই, বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে আইছে, তার এখন একটা কমপ্লিট স্যুট কিনে দেওয়ার দরকার না? তোর শ্বশুর বাড়িতে কেন হয় তোর কিছু দেয় নাই, তাই বলি কি আমার মেয়ের জামাই আমি দিব না? আম্মা
আপনার মাইয়ার জামাইরে আপনি বাড়ি ঘর সবকিছু লেখা দিয়া দেন, আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাপ মা কি দিছে না দিছে সেটা নিয়ে খোটা দিবেন না। দিলে তো আর খোটা দিতাম না। আর আমি পোলার লয়ে কথা কইতেছি, মাঝখান থেকে তুমি কথা কাও কেন? আচ্ছা শোন, জামাই যখন কমপ্লিট করে অফিসে যাইব তখন তো সবাই তোর নামই কইব। সবই ঠিক আছে মা, কিন্তু একটা কমপ্লিট স্যুট, শাড়ি, পাঞ্জাবি, পায়জামা এইসব কিনতে তো 20-25 হাজার টাকা লাগবে। এখন এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো? আমরা কি নিয়ে কথা বলতেছেন? আরে জামাই আসো আসো, তোমারে নিয়ে কথা বলতেছিলাম, তুমি বসো এখানে। কি করেন আপনি বসেন। না 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 বাজান বাজান, তুমি বসো তুমি বসো। এটা কোনো কথা? আপনি দাঁড়ায় থাকবেন আর আমি আরে বসো বসো। তা কি নিয়ে কথা বলতেছিলেন? জামাই বাবাজি, তোমারে নিয়ে কথা হইতেছিল। শাহিন কি বলতেছে জানো, ও নাকি তোমার একটা কমপ্লিট স্যুট দিতে চায়। এখন তুমি কত, তুমি কি রঙের কালার পছন্দ করো? না না ভাইজান, আপনি আল্লাহর দোহাই এই ঝামেলা করতে যাবেন না, আমার অলরেডি 2 সেট আছে। আছে তো কি হইছে, ভাইজান তোমারে উপহার দিতে চাইতেছে, তুমি নাও। তুমি যদি না নাও তাহলে তো ভাইজান আবার মনে কষ্ট পাইব। ভাইজান, আমার জামাই তো ফর্সা মানুষ, ওরে আবার নেভি ব্লু কালারটা অনেক স্যুট করে। তুমি ওরে নেভি ব্লু কালার একটা কমপ্লিট স্যুট দাও, আর সাদা কালারের একটা শার্ট, আর হ্যাঁ শু ব্ল্যাক কালার দিলেই চলবো। শু আবার করতে এলো। চুপ থাকো তো। সেলিম, তোমার বডির মাপটা দিলে দিও আমারে। না না ভাইজান, মাত্র তো কয়দিন আগে বিয়েটা হইলো, বিয়ের সময় আপনি এমনিতে অনেক টাকা পয়সা খরচ করছেন, এখন আর নতুন করে কোনো ঝামেলা করার কোনো দরকার নেই ভাইজান। তুরো জামাই, তুমি কি কও? আচ্ছা ছোট বোনের জামাই রে বড় ভাই একটা উপহার দিব, এতে খরচের কি আছে? তুমি তোমার বডির মাপটা খাও। আপনি মুরব্বী মানুষ, আপনি যখন বলতেছেন তখন তো আমার বলতেই হবে। আমার কোমরের মাপ হইল 35, মানে 35 প্যান্ট পরি, বডির মাপ হইল 42, আর শু 41। কিন্তু ভাইজান, এখন আপনি এই খরচটা না করলেও পারতেন। জামাই বাবাজি, বেশি কথা কই না তো। এখন তুমি ঘুমাইতে যাও, বেশি রাত জাগলে আবার তোমার শরীর খারাপ করবো। যাও উঠো। তাহলে যাই ভাইজান, যাই। যাও শুয়ে পড়ো। চলো। শোন, জামাই গেলাম 3 দিন থাকবো, এই 3 দিনের মধ্যে কমপ্লিট স্যুট বানাই না দি, তা না হইলে কিন্তু মান সম্মান কিচ্ছুই থাকবো না। শোনো বৌমা, একটু সকাল সকালে উঠতে জামাই লেগে নাস্তা বানাই, তোমার তো আবার 8টার আগে ঘুম ভাঙে না। কি ব্যাপার, কি হইলো? বাইরে আসলে কেন? একটা কথা আমার সত্যি করে কও তো, তুমি কি তোমার মায়ের আপন সন্তান, গর্ভের সন্তান, নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল? বকুল, কি ধরনের কথা বলো তুমি? অবশ্যই আমি আমার মায়ের গর্ভের আপন সন্তান। তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও, তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা কোনো কিছু নাই কেন? তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো, দোকান বন্ধক রাখছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, আমার বিয়ের গয়না খুইলা তারে সব দিয়ে দিছো। সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আবার আইসা বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট স্যুট দিতে হইব। তোমার মার কি কোনো আক্কেল নাই? আমার তো মনে হয় সে কোনো মানুষ না, সে একটা অমানুষ। দেখো বকুল, আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে। খালি তার মেয়ের সুখটা দেখলে হইব? তুমি যে তার সন্তান, তার ছেলে, তুমি তোমার সুখ শান্তিটা দেখা লাগবো না? তোমার মা তোমার বোনের জামাই পকেট থেকে 1 টাকা পর্যন্ত খরচ হইতে দেয় না, রিক্সা ভাড়াটা পর্যন্ত তোমারে দিয়ে দেওয়াইছে। আরে আমার বোনের জামাই আমাদের বাড়ির মেহমান, উনি আমাদের বাড়িতে আসছে, এখন রিক্সা ভাড়া ওনারা দিলে খারাপ দেখা যায় না, এই জন্যই মা আমার দিতে বলছে। মানলাম তুমি রিক্সা ভাড়া দিছো, খাইতে বসে সে কি করলো? মাছ, মাংস, মাছের মাথা সবকিছু তোমার বোনের জামাইয়ের প্লেটে তুলে দিল। তুমি যে তার সন্তান, কই তোমার তো 1 টুকরা মাছ দিল না, মাংস দিল না, তুমি তো ডাইল দিয়ে ভাত খায় উঠলা। তুমি যাই কও, তোমার মার তোমার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কোনো কিচ্ছু নাই।
তোমার মায়ের সব মায়া দয়া ভালোবাসা হইতেছে তার মেয়ের জামাইয়ের প্রতি। মেয়ের জামাইরে নিয়ে সে যে আহ্লাদ করে, আমার তো মনে হয় তুমি তার আপন সন্তান না, ওই মেয়ের জামাই তার আপন সন্তান। বকুল, এটা তোমার ভুল ধারণা। আমার মাও আমার অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, তাই তুমি বুঝতে পারো না। প্রচুর ভালোবাসে তোমার মা। দেখো, তুমি আমার এই সবার বুঝাইতে আইসো না। এই মুহূর্তে তুমি তোমার মার কাছে গিয়া কইবা তোমার বোনের জামাইরে তুমি কোনো কমপ্লিট সুট দিতে পারবা না, তোমার কাছে টাকা নাই। না না, আমি এটা কইতে পারবো না, মা অনেক কষ্ট পাইব। তুমি তোমার মার কষ্টটা দেখলা, কিন্তু তোমার মায়ের এইসব কাণ্ড কারখানায় যে তুমি কষ্ট পাইতেছো সেটা দেখলা না। দেখো, তুমি আমার স্বামী, তুমি কষ্ট পাইলে আমার কষ্ট লাগে, আর তুমি যেটা বুঝতে দাও না সেটাও আমি জানি। তুমি যেহেতু কইতে পারবা না, আমি এখন তোমার বোনের তামের কাছে যাবো, তারে গিয়া সব কথা কমু। তারে যে হোন্ডা দিছো সেটা তুমি দোকান বন্ধক রেখা দিছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিয়ে দিছো, আর যে গয়না দিছো তোমার বোনের সেগুলো আমার বিয়ের গয়না। আল্লাহর দোহাই লাগে বকুল, আমার বোনের জামাইয়ের কাছে গিয়ে এসব তুমি বইলো না। আমার মা, আমার কারো মান সম্মান কিচ্ছু থাকবো না। তাছাড়া আমার বোনের সংসারে অশান্তি হইব, ঝামেলা হইব। আমি চাই না এইসব কারণে আমার বোনের সংসারে অশান্তি হোক। আমার জন্য কেউ কিছু করুক আর না করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাব। বকুল, আমার মুখের দিকে তাকায় সবকিছু সহ্য করে যাও। আমি না সহ্য করলাম, তুমি পারবা? দেখো কতদিন সহ্য করতে পারো। মা, ও মা, আসো দেখে যাও। এ দেখো, কমপ্লিট শুটটা বানাই নিয়ে আসলাম আসার জামাইয়ের লিগে। দেখো তো কেমন হয়েছে। ওনার দেখে কি হবো, জামাই বাড়িতে থাকতে তুই বানাই দিতে পারলি না। একবার তো আমার জামাই রাগ করে বাড়িতে গেছে। মা, 3 দিনের মধ্যে টাকা জোগাড় করতে পারি নাই, এই জন্য বানাইতে পারি নাই। দেরিতে হইলেও তো বানাইছি। হ্যাঁ মা, আসার জামাইরে বুঝায় কইলে সে বুঝবে। তুমি চুপ করো। আচ্ছা বৌমা, তোমার বাপ মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমার বাপ মা তোমার মায়ের জামাই আর মায়ের একটা দাওয়াতও দিল না, একটা কিছু উপহারও তো দিল না। শাহিন, কোন ছোট লোকের মায়ের যেতে বিয়ে করে লই আইছো? মানুষটা ছোট করে কথা বলতে তোমার ভাল লাগে, তাই না? মানুষটা কষ্ট দিতে তোমার ভাল লাগে? আমি যে আসার বড় ভাই, আমি যে দিতাছি খাওয়াইতাছি, তাতে তোমার মন ভরে না? আমার শ্বশুর বাড়ির লোকজন কেন তোমার মায়ের জামাইরে দাওয়াত দিয়ে খাওয়াইবো? কেন কিছু দিতে যাইবো? এত যে জামাই জামাই করো, উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে, তুমি তো তার শাশুড়ি, তোমারে কি দিস? একটা সুতাও তো দেয় না এখন পর্যন্ত। আমি যে আসার বড় ভাই, বকুল যে তার ভাবি, আমার করে কি দিস? এই যে বাড়িতে আসলো, 3-4 দিন তা করে খাওয়াইলাম, তা করে এত কিছু দিলাম, যাওয়ার সময় তো একবার কইলো না যে ভাইজান বাড়িতে যাইয়েন, দাওয়াত দেওয়া তো দূরের কথা। কি রকম কথা করে রে শাহিন? হ্যাঁ, খাওয়ার পরে আবার খোঁটাও দিতেছস? মা, খোঁটা দিতেছি না, কথার টানে কথা আইছে, এই জন্য বললাম। আহা, মার সাথে তুমি এইভাবে কথা কইতাছো কেন? আম্মা কষ্ট পায়। বকুল, তুমি চুপ করো তো, আমারে বলতে দাও। আমি খালি সবার কষ্ট দেখুম, আমার কষ্ট আর কেউ দেখবো না। আমি যদি আমার বোনের জামাইরে এত কিছু দিতে পারি, খাওয়াইতে পারি, আমার কিছু না দেখ। তুমি তো আমার বউ, তোমার একটা শাড়ি দিতে পারতো। আমার মা বয়স্ক মানুষ, তারও তো একটা শাড়ি দিতে পারতো। তাহলে আমি দিব, আমি খাওয়াবো, তারপর আমার মার মন ভরে না। না, একটা কাজ করো, এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে তোমার মেয়ের জামাইয়ের নামে সব লেখা দাও। আমি আর আমার বউ গাছতলায় গিয়ে থাকুন। ছি 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 শাহিন, তুই আমার মায়ের জামাই লইয়া তুই হিংসা করস? একটু দিয়া থুয়ে খাওয়ায় তুই আমার জামাইরে নিয়ে একটু ঘুরি কথা কইলি। এই যে তুই আমার খাওয়াইতেছ, পড়াইতেছ, আরে কদিন পরে তুই আমারই খোঁটারা দিবি? তুই আমার এখন আর সন্তান নাই, বিয়া করে পর হয়ে গেছ। আমার প্রতি তোর মায়া দয়া ভালোবাসা কিচ্ছু বাকি নাই। দেখছ তুই আশার জামাই আমার কতটা ভালোবাসা। এই যে আমাকে বাড়িতে যে 3-4 দিন আসছিল, হ্যাঁ, সারাদিন মা মা করে ডাইকে তাকে মুখ ফেনা উঠাই ফেলাইতো না। আমি আর তোর বাড়িতে থাকুন না, আমার তোর আর খাওয়ান পরন দেওয়ান লাগবো না। আমি মেয়ের বাড়ি চলে যাবো, মেয়ের জামাই আমার খাওয়ান পরন দিব। যাও যাও, মেয়ের জামাই বাড়িতে চলে যাও। আমি তো তোমার সন্তান না, মেয়ের জামাই রে কলিজার ভিতরে ঢুকায় রাখো। যাও যাবো কত, কাইলে সকালে চলে যাবো। আম্মা, আম্মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে?
গেছে আমার লগে এইভাবে কেউ কথা কয়? আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার লগে কথা কও না, যাও আমরা একলা থাকতে যাও। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। আশা, মা, মা তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু এইসব তুই কাটতেছস কেন? এ তো বেড়া মেশের কাম। মানে মা, ওরা সিলিন্ডার গ্যাসে রান্না করে তো, কয়দিন আগে গ্যাস শেষ হয়ে গেছিল। তারপর থেকে আমি মাটি চুলায় রান্না করি। লাকড়ি শেষ হয়ে গেছে, তাই লাকড়ি কাটতেছিলাম। আর তাছাড়া মা, নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হয়। তো জামাই বাবাজি আর বিয়াই বিহান কই? আছে তো, ডাকতেছি, দাঁড়াও। আম্মা, আব্বা, কই তোমরা? দেখো আমার মা আইছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? এতদিন ভালো আছিলাম না বাজান, এখন তোমার দেখে আমি একটু ভালো হয়ে গেছি। তুমি ভালো আছো বাজান? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা না দেখলে আমারও ভালো লাগে না। আমি গতকালকে আপনার মেয়েরে বলতেছিলাম যে 2-1 দিনের মধ্যে গিয়ে আপনারা দেখে আসবো। আপনি আজকে চলে আসছেন, আমার খুব আম্মা। আলহামদুলিল্লাহ। বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব, কোন রকম খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, কি মনে করে? আর কইন না বিয়াই, আমার মেয়ের জামাইরা মেয়ে আমার এত ভালোবাসে যে আমি ওগরা ছাড়া আমার বাড়িতে থাকতে একটু মন চায় না। সেই জন্য আমি আপনাদের বাসায় চলে আইছি। এখন থেকে আমি আমার মেয়ের জামাইয়ের মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকুম। বাবা বাবা, খুব ভালো। আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। আপনি যেভাবে কইতাছেন এখন থেকে মাইয়া আর মাইয়া জামাইয়ের লগে এই বাড়িতে থাকবেন, তা তো আপনার মনে হইতাছে আপনি শাশুড়ি না, আপনি ঘর শাশুড়ি। হ্যাঁ, এই জন্যই তো বেআইন এত বড় ব্যাগ লইয়া আমাকে বাড়িতে আইছে। আমি তো ভাবছি আম কাঁঠালের সিজন, বেআইন আমাকে লাগিয়া ব্যাগ ভর্তি করিয়া আম কাঁঠাল লইয়া আসছে। এখন তো মনে হইতেছে ব্যাগের মধ্যে কিছুই নাই, সব ওনার জামা কাপড়। যাজ্ঞা, মেয়ের শ্বশুর বাড়িতে থাওনের লেগে আইছেন তো আরাম করিয়া থাকেন। এই, আমার এক গ্লাস পানি দাও। আচ্ছা দিতাছি। বৌমা, থম ধরে দাঁড়ায় রয়েছো কেন? লাকড়ি কাটো, কাটা রান্না বসাও। মাল লগে আবার গপ সব শুরু করে দিও না, তাইলে আবার রান্না দেরি হয়ে যাইবো, তোমার শ্বশুর আবার চিল্লা চিল্লি করবো। আম্মা তাহলে থাকেন, আপনি রেস্ট করেন। বাজারে আমার একটু কাজ আছে, আমি কাজটা সাইরে আসতেছি। হ্যাঁ, গেলাম। যা। কি রে মা, বেলা বাজে 12টা, জামাই এখনো বাড়িতে? অফিসে যাইব না? কোন অফিসে যাইব মা? কোন অফিসে যাইব মানে? জামাই বাবাজি না সরকারি চাকরি করে? সব মিথ্যা কথা কইছে মা। ও আসলে কোনো সরকারি চাকরি করে না, ও অশিক্ষিত। আমার বিয়ে করার লেগা আর বিয়ের মধ্যে মোটরসাইকেল, স্বর্ণ গয়না এগুলো নেওয়ার লেগা ও সব মিথ্যা কথা কইছে। ও আসলে এতদিন বিদেশ আসছিল, বিদেশ থেকে ধরা খায় একবারে বাড়িতে চলে আসছে। এখন বেকার, কোনো কাজকর্ম করে না। অনেক রাত হয়েছে, খাইতে আহো। না বকুল, আমি খাবো না, আমার খিদা নেই। সকাল থেকে কোনো কিচ্ছু খাও নাই, সারাটা দিন না খায় রইছো। এখন যদি রাত্রেও না খাও তাহলে তো শরীর খারাপ করব। অল্প করে 4টা ভাত খাইবা, আসো। বকুল, আমার মার ছাড়া আমি কোনোদিন খাই নাই। খাইতে বসলে আমার মার কথা মনে পড়বো।
মায়ের ছাড়া আমার গলা দিয়ে খাওয়ার নামবো না, আমি খাইতে পারব না। মারে যে এতই ভালোবাসো, কেন লেখা মারে বাড়ির থেকে চলে যেতে কইলা? আমি কি আমার মায়ের বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারি? এটা যে আমার রাগের কথা, আমার অভিমানের কথা, এটা কি আমার মায় বুঝবো না? আর আমিও এমন হতভাগা সন্তান, আমার মায়ের পাগলের মতো ভালোবাসি, কিন্তু এটা কোনোদিন বুঝাইতে পারলাম না। তুমি ওই দিন আমরা জিজ্ঞেসছিলেন না আমি আমার মায়ের আসল সন্তান কিনা? আমার এখন সত্যি মনে হইতেছে আমার মা আমারে পালকি আনছিল। তা না হলে আমার মা আমার চাইরা আমার বোনের জামাইয়ের বাড়িতে চলে যেতে পারতো না। জানো, অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপর থেকে আমি সংসারের হাল ধরছি, বোনটারে লেখাপড়া শিখেছি, বড় করছি, বিয়ে দিলাম, আর যখন যা লাগছে তাই দিচ্ছি। তারপরে আমি আমার মায়ের কাছে ভালো সন্তান হইতে পারলাম না। কইতে পারো বকুল, আর কি করলে আমি আমার মায়ের বোন পাবো? আমার মায় আমারে জড়ায় ধরবো, আদর করবো, ভালোবাসবো। এইসব কথা আর কইও না, এইসব কথা যতই কইব ততই তোমার মনটা খারাপ হইব। মা তোমার লোকে রাগ কইরা গেলেও বেশি দিন রাগ কইরা থাকতে পারবো না, দেখবা রাগ কমলেই সে বাড়ি চলে আসবো। না বকুল, আমার মায় আর ফিরাইব না, কারণ সে তো আমার সন্তানই মনে করে না, সে আমার বোনের জামাইয়ের সন্তান মনে করে। আমার মা আমার বাড়ি ছেড়ে আমার বোনের জামাইয়ের বাড়িতে চলে গেছে, এটা আমি মানতেই পারতেছি না বকুল। ইচ্ছা করতেছে নিজের জীবনটা নিজে শেষ করে দিই। খবরদার এইসব কথা কইবা না। কে তোমারে ভালোবাসে না বাসে আমি জানি না, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচুম না, তুমি ছাড়া তো আমার কেউ নাই। মায়ের ফোন দিছিলা? ঠিক মতো পৌঁছাইছে? দিছি, অনেকবারই কল করছি, ফোন ধরে নাই। সকাল থেকে একটার পর একটা কাম করতেছ, হ্যাঁ? আরে আমার বাড়িতে থাকতে কি তোর আমি কোন কাম করাইছি? একটা কাজের ফরমেশন তো দেই নাই। আমার কষ্ট হলে আমি নিজে হাতে করছি, শাহিনের বিয়ার পরে বউরি দিয়ে করাইছি। শ্বশুর বাড়িতে এসে তোর এত কষ্ট করা লাগতেছে রে মা। মা, ওইটা তো আমার বাপের বাড়ি ছিল, আর এইটা তো আমার শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে অনেক আরাম করে ফেলছি তো, তাই শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করতে হইতেছে। তোর কান গলা খালি কেন? তোর গয়নাগাটি কই? কি হলো, চুপ করে আসিস কেন? তুই খুললে রাখছ নাকি? না মা, গয়নাগাটি আমি খুলে রাখি নাই। তোমাকে জামাই আমার গয়নাগাটি নিয়ে সব বিক্রি করে ফেলাইছে। কি করছ তুই? গয়নাগাটি বিক্রি করে ফেলাইছে কেন? কইছিলাম না সে বেকার, কোনো কাম কাজ করে না, আমার গয়নাগাটি নিয়ে বিক্রি করছে। কইছে সে নাকি ওই টাকা দিয়ে ব্যবসা করবো। তুই গয়নাগাটি জামাইরে দিতে গেলি কেন? আরে তুই তো জানো যে গয়নাগাটি যে শাহিনের বউয়ের। এখন শাহিনের বউ যদি আমার কাছে গয়নাগাটি চায়, আমি কি জবাব দিব ক? মা বিশ্বাস করো, আমি দিতে চাই নাই, আমার কাছ থেকে জোর করে লয়ে গেছে। মা আমি বাধা দিয়েছিলাম, সে আমার গায়ে হাত তুলছে, আমার মাইরা তারপর সব গয়নাগাটি নিয়ে গেছে। কি করছ তুই? তোর গায়ে হাত তুলছে? আল্লাহ, কোন ডাকাতের কাছে আমার মাইয়া বিয়ে দিলাম? হ্যাঁ, এই এখানে বইবে মায়ের সাথে গল্প করলে কি রান্না বান্না হইব? হ্যাঁ, খিদে লাগছে তো, তাড়াতাড়ি হান্ডি পাতিল ধুয়ে রান্না বসো। দাঁড়াও, শোনো বাবাজি, তুমি আমার মায়ের সাথে এত উঁচু গলায় কথা বলবা না। আর তুমি এত বড় মিথ্যা কথা আমার সাথে কেমনে বললা? কি করলাম মা? আপনার সাথে আমি কি মিথ্যা কথা কইলাম? তুমি বিদেশে থাইকা দরা খাইয়া তুমি দেশে এসে বেকার হয়ে ঘুরে বেড়াইতেছো, আর আমার কাছে তুমি সরকারি চাকরি করো। আম্মা থামেন, আমি নিজের মুখে একবারও কইছি যে আমি সরকারি চাকরি করি? যে আমাকে বিয়ে ঠিক করছে আপনাকে পাশের বাড়ির আকলিমা চাচি, সে কইছে যে আমি সরকারি চাকরি করি। তার কথা আপনি বিশ্বাস করছেন, এটা আমার কি করার আছে? আমি সেটাই তো দেখতেছি, তোমারে বিশ্বাস করে আমি কত বড় ভুল যে করছি। তুমি আমার মায়ের গায়ের গয়না নিয়ে তুই বেঁচে দিছো কেন? আশ্চর্য কথা কইলেন তো আম্মা। হ্যাঁ,
আমার বউয়ের গয়না আমি বিক্রি করুম না ফালাই দিমু এই কৈফিয়ত কি আমার আপনার কাছে দেওয়া লাগবো? অবশ্যই দিতে হইব। আমার মায়ের এই গয়না আমি দিছি, তুমি দাও নাই। আর আমার বউরে দেওয়া মানে তো আমারে দেওয়া, একই তো কথা নাকি? আরে হারামজাদি, এখানে বইবে মায়ের কাছে সব কথা লাগাইতেছিস না? মায়া হনের পরে পিঠে তো পড়ে নাই, এই জন্য খুব বার বাড়ছে। হ্যাঁ, আজকে তোর হাড্ডি গুটি যদি আমি না ভাঙছি, আমার নাম সেলিম না। ওই বেটা, একটা সাবধানে কথা কইও। তোমার কলজা আমার মাইয়ারে হুমকি দেয়। কি আছে? থাইমা গেলেন কে? ও মা গো মা, মাল লাগে বয়ে বয়ে গপ করতেছো, এখনো থালা বাটি ধোয়া হয় নাই? থালা বাটি ধুইয়া এই যে কাপড়গুলা এই নাও ধুইয়া ফেলবা, তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা। নাস্তা বানাইতে দেরি হইলে তোমার শ্বশুর আবার চিল্লাচিল্লি করবো। বিয়াইন, আমার মাইয়া সকাল থেকে একটার পরে একটা কাজ করতেছে, এখন আপনি আবার কাপড় দিতে কইতেছেন? আপনার বাড়ির সব কাজ আপনি আমার মাইয়া দিয়ে করান কেন? আপনার বাড়ির সব কাজ আপনি কারে দিয়ে করান বিয়াইন? কে করবো আবার? আমার পোলার বউ করে। তা আমিও তো আমার পোলার বউরে দিয়ে বাড়ির সব কাজ করাইতেছি। আপনার পোলার বউ আপনার বাড়িতে কাজ করলে কোনো সমস্যা হয় না, আর আপনার মাইয়া তার শ্বশুর বাড়িতে এসে কাজ করলে সমস্যা হয়, তাই তো? শোনেন, মেহমান মেহমানের মতো থাকবেন, আমাদের সংসারে কোন রকম কোন নাক গলাইতে আসবেন না। মাতব বাড়ি যদি করতে হয় না, নিজের বাড়িতে গিয়া করবেন। আরে চুপ করে বয়ে না থেকে হাত লাগাও। আমার শিলা, আমার নুরা, আমার ভাঙে দাঁতের গুড়া। কত বড় বলছে আমি করছি তোর এই বাড়িতে বিয়ে দিয়া, একটু চিন্তা ভাবনা করি নাই, একটু সময় নেই নাই। মন চাইছে একটা সরকারি চাকরিজীবী মনে করে আমি তার হাতে তুলে দিচ্ছি। আমার শাস্তি পাওয়া উচিত রে মা, আমার শাস্তি পাওয়া উচিত। আমি ভুল করছি রে, আমার তুই মাফ করে দে। সেলিম, সত্যি করে আমার একটা কথা কবি? তো শাশুড়ি রেখে সারা জীবনের জন্য আমাকে বাড়িতে নিয়ে আইসোস? যদি আয় না থাকোস তাহলে ক তোর বাপে আর আমি এই বাড়ি থেকে চলে যাই। একটা বয়স্ক মুরব্বী অসুস্থ মানুষ সারাক্ষণ চোখের সামনে দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, আমার না খুব বিরক্তি লাগে, সহ্যই করতে পারি না আমি। মা, তোমাকে কথা আর কি কমু, ওই বুড়িরে দেখলে আমারও বিরক্ত লাগে। এই আশা, আশা, এই তোমার মাই কি সারা জীবনের জন্য আমাকে বাড়ি চলে আসছে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ তো ঘর জমাই থাকে, তোমার মাই কি আমাকে বাড়িতে ঘর শাশুড়ি থাকার জন্য আইছে? যাও, তোমার মায়ের এখনই বলবা কাল সকালে যেন আমাকে বাড়ি থেকে চলে যায়। না না, আমি আমার মার যে এই কথা কইতে পারবো না। আমার মা যদি এই কথা শুনে অনেক কষ্ট পাইব। তোমার মা কষ্ট পাইলে আমাকে কি? হ্যাঁ, আমাকে কি? বেহায়া নির্লজ্জ মহিলা। আরে নিজের মায়ের শ্বশুর বাড়িতে কেউ এত বয়ে থাকে? ছোট লোক, ফকিনীর বংশ না, আমার মনে হয় পোলা ঠিক মতো খাইতে দেয় না, সেই জন্য এই মেয়ের শ্বশুর বাড়িতে এসে বয়ে রইছে। এইখানে এসে তো ভালো ভালো খাওয়ান পাইতেছে, ভালো জায়গায় থাকতে পারতেছে, বাড়ি যাওয়ার কথা আর মাথায় আসতেছে না। আমার কি মনে হয় জানো সেলিম, বেআইন রে তার পোলা বাড়ি থেকে বাইর করে দিছে। বেআইন যদি বাড়িতে থাকে তাইলে তোর শ্বশুরের সম্পত্তির ভাগ তো হেরেও দিতে হইব। সেই জন্য তোর শাশুড়ির বাড়ি থেকে বাইর করে দিয়া তোর সম্বন্ধে সমস্ত সম্পত্তি নিজের নামে লেগে নিছে। আব্বা, তুমি তো ঠিকই কইছো, ওর ভাইরে তো আমার একদম সুবিধার লোক মনে হয় না। এই তোর মায়ের কবি কাল সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে। তোর মা যদি বাড়িতে না যায় তাহলে তো তোর ভাই পুরা সম্পত্তি নিজের নামে নিয়ে নিব, তুই তো তোর বাপের সম্পত্তির কানা করিও পাবি না। তাছাড়া তোর মায় আমাকে বাড়িতে থাকলে তো আমাকেই লস। উনি যদি ওই বাড়িতে থাকে তাহলে তো ওইখান থেকে তোর মায় আমাকে এটা ওইটা আইনা দিতে পারবো, আমরাও মাঝে মধ্যে গিয়ে একটু ভালো মন্দ খাইতে পারো। আর সে আমাকে এখানে থাকে তো উল্টা আমাকে অন্ন ধ্বংস করতেছে। এখন গিয়ে তোর মায়ের কাল সকালে যেন চলে যায়। যা, ভালো ভালো যদি না যায় আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। কি করলে তুমি? তুমি আমার ঘাড় ধরে বাড়ি করে দিবা? আরে জামাই, আমার পোলারে ভালো মন্দ না খাওয়াই আমি তোমারে ভালো মন্দ খাওয়াইছি। আমার পোলারে মাছের মাথা না দিয়ে তোমার পথে দিছি। হ্যাঁ বেঈমান, তুমি আমার এই কথা কইতেছ? আমি তো আমার সন্তানের চাইতে তোমার বেশি ভালোবাসছিলাম, তুমি আমার এই প্রতিদান দিলা। আমি ভাবছিলাম যে তুমি আমারে আমার সন্তানের মতোই ভালোবাসো, কিন্তু তুমি তো একটা স্বার্থপর। নিজের স্বার্থের জন্য তুমি দেখাইছো
যে তুমি আমার ভালোবাসো। আমার পোলার ইনকাম কম, টাকা পয়সা কম, তারপরে আমি আমার পোলারকে জোর করে তোমারে কত কিছু কিনে দিছি। আমার পোলারে আমি কত কষ্ট দিছি। আমি এখন বুঝতে পারতেছি আমার পোলার বুকটা ফাইটটা গেছে, তার আমি অবহেলা করছি তোমার জন্য, এই তোমার জন্য। হ্যাঁ, আজকে তুমি আমার ভাইয়ের বোন অপমান করো, আমারই অপমান করো। তোমার আমার বাইর করে দেওয়া লাগবে, আমি নিজেই চলে যেতেছি। তোমার মতো একটা অমানুষের সঙ্গে আমার মাইয়া সংসার করবো না। দুইটা ভাতের জন্য এনে বান্দেগিরি করার টাইম পাঠাইনি আমার মাইয়ারে। আমার মায়ের সসম্মানে তোমার সঙ্গে তুলে দিয়েছিলাম, তুমি আমার মায়ের এইভাবে অপমান করো। আপনাদের আমি আর কষ্ট দেব না, আর আমি আপনাদের সামনে ঘুরে ঘুরে বেড়াবো না। আমি আমার বাইরে নিয়ে চলে যেতেছি। চল, এক্ষুনি চল আমার সাথে। মা, মা কই যাবো কো? আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার শ্বশুর বাড়ি। মা, আমার জামাই যেমনই হোক না কেন, আমার তো সংসার করতে হইব। আমি এই বাড়িতেই থাকবো। মা, মা তুমি আমার কথাটা শোনো। মা, তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার এক মুহূর্ত এই বাড়িতে থাইকো না, তাহলে এরা তোমার আরো বাজে ভাবে অপমান করবো। মা, মা তুমি চলে যাও। মা, শুনছেন আপনারা? একটা মানুষের মতো মানুষ আপনাদের কাছে পাঠাইছিলাম, আপনি সম্মান দিতে পারেন নাই। আমি চলে যেতেছি। আমি তো কোরবানি করে দিয়ে গেলাম রে মা। ভালো থাকিস, ভালো থাকিস মা। মাফ করে দিস, আমার প্রায়শ্চিত্ত আমার করতে মাফ করে দিস। সরেন মার বড় গলা, দুধ দেখায় পাকা কলা। মা, কি হয়েছে? স্বপ্ন দেখছো? বকুল, মারে স্বপ্ন দেখছি। আমারে তো স্বপ্ন দেখবাই, সারাদিন তারে নিয়ে ভাবো না। দেখো, রাগ গোসা যাই করো, আম্মার সঙ্গে তোমার এইরকম ব্যবহার করাটা উচিত হয় না। মা তো, মারে কষ্ট দেওয়া উচিত হয় না। মা যতই খারাপ ব্যবহার করুক, মা তো মাই। আমি কই কি, কালকে সকালে গিয়া তুমি আম্মারে বুঝায় শুনে বাড়িতে নিয়ে আসো। মার সাথে আমি যে খারাপ ব্যবহার করছি, আমি গেলে কি মা আমার সাথে আইব? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাবো। দুইজনে মিললা আম্মারে বুঝাইলে সে বুঝবো। যেমনি হোক তার বাড়িতে নিয়ে আসো। ঘুমা। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মা, তোমার এই অবস্থা কেন? তুমি গাছতলায় কি করো? তুমি না আশোক বাড়িতে ছিল? আশোক বাড়ি থেকে আমি কালকে রাতে চলে আইছি। কেন চলে আইছো মা? অপমান সহ্য করতে না পেরে চলে আইছি বাজান। কি? তোমার কে অপমান করছে? যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম, আমার সেই মেয়ে জামাই আমার অপমান করছে। আমার নাকি ঘর ধরে বাড়ির থেকে বাইর করে দিব। আমি নাকি ছোট লোক, আমি নাকি তার বাড়িতে গিয়ে পুরে পুরে খাইতেছি। আমার এত কষ্ট লাগছে রে বাপ। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, কালকে রাতে আমি আত্মহত্যাই করতাম। এত আদর ভালোবাসা আপ্যায়নের পরেও সেলিম তোমার কেন অপমান করে কথা বলছো মা?
কারণ সেলিম একটা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, অশিক্ষিত। কি কইতেছো মা? সেলিম অশিক্ষিত মানে? সেলিম না সরকারি চাকরি করে? না রে বাপ, সব মিথ্যা কথা কইছে। সেলিম একদিন বিদেশে আসিল, ওইখানে ধরা খাইয়া এখন দেশে চলে আসছে। এখন সে বেকার। আমার মায়ের বিয়া করার লেগে মোটর সাইকেল আর স্বর্ণের গহনা নিবার জন্য সে আমাদের কইছে সে শিক্ষিত, সরকারি চাকরি করে। আমি ওই বাড়িতে যাওয়ার পর আমি আসল চেহারা দেখতে পাই। দিন রাত আমার মায়ের উপর অত্যাচার করে, সারাদিন কাম করে। মায়েরটা একটু আশ্রয়, একটা প্রশ্রয়, একটা আরাম পায় না, একটু কোনো সময় একটু আজেরা বসে একটু শান্তিতে থাকতে পারে না। এমনকি মায়ের গায়ে হাত তুলে এই যে স্বর্ণ গয়না দিয়েছিলাম সেগুলো বিটতে ফেলেছে। সেলিমের বাবা, আরে পুরা পরিবারটাই লোভী, পুরা পরিবারটাই। আম্মা, আপনি আপনার মেয়ের জামাইরে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আপনি কি পাইলেন কোন? এই যে আপনার সন্তান, আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একটা রাত সে ঠিকঠাক মতো ঘুমাইতে পারে নাই। সারা রাত আপনার কথা কইতো, সারাটা রাত মা মা করে কান্নাকাটি করতো। আপনার চিন্তায় খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিচ্ছে। আম্মা, নিজের সন্তান গরিব হইলেও নিজের সন্তান, আর অন্যের সন্তান রাজা বাদশা হইলেও লাভ নাই। সে পরের সন্তান পরপরই থেকে যায়। আপনার মেয়েও আপনার সন্তান, আপনার ছেলেও আপনার সন্তান, অথচ মেয়ের সুখ শান্তির কথা ভাইবা আপনি ছেলের কত মনে আঘাত দিলেন। আম্মা, সব সময় আপনি মেয়ের জামাইয়ের সুখ শান্তির কথা চিন্তা করছেন, নিজের ছেলের সংসারের সুখ শান্তি নিয়ে কখনো চিন্তা করেন নাই। আজকে দেখছেন আপন রে পর আর পর রে আপন বানাইলে কি পরিণতি হয়। মা, আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাইছি। তুমি আমার সবসময় বলতা না আমি আমার বোন জামাইয়ের হিংসা করি। আমার সত্যি আমি হিংসা করি। যখন আমি দেখতাম আমার জন্মদাতা মা আমারে আদর করে না, আমারে ভালোবাসে না, আমার চোখের সামনে পরের সন্তানরে, আমার বোনের জামাইরে আদর করে ভালোবাসে, তখন আমার হিংসা হইতো মা। হিংসায় আমার বুকটা ফাইটা দিত। আমার চিল্লায় কাইন্দা কইতে ইচ্ছা করতো, মা আমার একটু আদর করো, আমার একটু ভালোবাসো। কিন্তু কখনো তোমারে কইতে পারি নাই মা। তোমার অনেক ভাবে বুঝাইতে চাইছি, কিন্তু তুমি বুঝো নাই, আমার ভুল বুঝছো। মা, আমার এর পর করে দিও না মা। মা, আমি তোমার সন্তান, আমি তোমার কোলে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই মা। বাবারে, আমি ভুল করছি, আর কইস না বাজান, আর অপমান করিস না। আমি এখন বুঝতে পারছি পর কখনো আপন হয় না, কখনো না। মেয়ের জামাই সন্তানের মতো, কিন্তু মেয়ের জামাই কোনো সময় আপন সন্তান হয় না বাজান। মেয়ের জামাই শ্বশুর শাশুড়ি যতই ভালোবাসুক, এর পিছনে একটা স্বার্থ থাকে। আপন সন্তানের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই বাজান। আমি বুঝতে পারছি বাজান, আমার তুই মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে বাজান। না না মা, তুমি আমার কাছে মাফ চাইও না। তুমি আমার কাছে মাফ চাইলে আমার পাপ হইব। মা, তুমি আমার কথা দাও, কোনোদিন আমার ছেড়ে যাইবা না, সবসময় আমাদের সাথে থাকবা। না বাজান, কোনদিন আমি তোর ছেড়ে যাবো না বাজান। যতদিন বাজে থাকবো আমরা তিনজন একসঙ্গে থাকবো। আমি আর তোর ছেড়ে কোনদিন যাবো না। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিস বাজান। চল ভাই, চল। না মা, যে তোমার অপমান করছে, যে তোমার মনে আঘাত দিয়ে কথা কইছে, আমার বোনের যে নির্যাতন করছে, আমাদের সাথে মিথ্যা কথা বলছে, তার একটা উচিত শিক্ষা দিব আমি। চুপ! যা!
সোজা এখন বাপের বাড়ি যাবি, আমার জন্য 20,000 টাকা নিয়ে ভিতর ভাইয়ের কাছ থেকে যা, জরুরি ভিত্তিতে আমার টাকা লাগবে, এখনই যা। তুমি আমার স্বর্ণ গয়না সব বিক্রি করে দিছো, আমার ভাইজান বিয়েতে একটা মোটরসাইকেল দিছিল সেটাও বিক্রি করে ফেলছো। আমার মা এই বাড়িতে কিছুদিনের জন্য আসছিল, তুমি তোমার মা বাবা সবাই অপমান করে আমার মার এই বাড়ি থেকে বাইর করে দিছো। কোন মুখে আমার কাছে আমার 20,000 টাকা চাইতেছো? আমি আমার ভাইজানের কাছ থেকে একটা টাকা আনতে পারবো না। তুমি আসলে মানুষ না, তুমি একটা অমানুষ। আমি অমানুষ না? আমি অমানুষ? তুই বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না? আজকে তোর আমি বাইরে ফেলাম। আমার বোনের গায়ে হাত তুলছস, আমার মারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছস, আমাগুলোকে মিথ্যা কথা করছস, প্রতারণা করছস, আজকে তোর আমি জানি মেরে ফেলাম। চুপ করেন। আমার সামনে আমার ছেলের মানুষ তো সাহস তো বন্ধ না। আপনার ছেলের কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার মারে বাড়ি থেকে বাইর করে দেয়। আপনার ছেলে দিনের পর দিন আমার বোনদের নির্যাতন করে, তখন তো আপনারা কিছু বলেন না। আপনারা যেহেতু কিছু বলেন না, আমিও ওরা শিক্ষা দেবো। কি করে হ্যাঁ? কি করো ভাইজান, ভাইজান তুমি ওরে মাফ করে দাও। ভাইজান ও আমার স্বামী। ভাইজান তুমি যদি ওরে মারা ফেলো তাহলে আমি বিধবা হয়ে যাবো। ভাইজান ও ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, পিঠার হোক, ভাট হোক, তারপর তো আমার স্বামী। ভাইজান আমি ওরে নিয়ে সংসার করতে চাই, তুমি ওরে মারা ফেলালে আমার কি হইব? ভাইজান তুমি আমার স্বামীরে মাফ করে দাও, আমার স্বামীর জীবন তুমি ভিক্ষা দাও। হবা জানি তুমি আমার পোলাটারে মাইরো না, আমার বুকটারে খালি করে দিও না। তুমিও তো একটা মায়ের সন্তান, আমার পোলার কিছু হইলে আমি বাঁচবো না। এবারের মতো মাফ করে দাও বাবু। খোদার কসম কইতেছি, তোমার বোনের উপরে আমরা আর কোনো অত্যাচার করব না। তোমার আল্লাহ দোয়াই লাগে, আমার পোলাটারে আর মাইরো না, ওরে এইবারের মতো মাফ করে দাও বাবা। আমি আপনার কথা দিয়ে দিচ্ছি ভাইজান, আমি আর কোনোদিন আশার গায়ে হাত তুললাম না ভাইজান। আমি ওর যে টাকার কথা কইছি, আর কখনো আমি টাকার কথা কখনো না। ভাবির যে গয়নাগুলো আমি বিক্রি করে দিছি ভাইজান, আমি সেই গয়নাগুলো ফেরত আনার চেষ্টা করব। আমি আর কোনোদিন ওর টাকার জন্য চাপ দিব না ভাইজান। আমি বেকার তো ভাইজান, এই জন্য মাথার মধ্যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসে ভাইজান। তবে আমি আপনার কথা দিতেছি ভাইজান, নিজে কাজ করে পরিশ্রম করে আমি সংসার চালাবো, অন্যের উপর আমি আর ধার ধারব না ভাইজান। মাফ করে দেব ভাইজান। দেখো, ক্ষমাই একটা মানুষের সবচেয়ে বড় মহৎ গুণ। দুলাভাই যেহেতু তার ভুল বুঝতে পারছে, তুমি তারে ক্ষমা করে দিয়া আরেকটা সুযোগ করে দাও। মাফ আমার কাছে না, আপনারা আমার মায়ের মনে কষ্ট দিচ্ছেন। আপনাদের জন্য আমার মা সারা রাত গাছ তলায় ছিল। আমার মা যদি আপনাদের মাফ করে তাইলে আমি মাফ করব, নাইলে নারী নির্যাতন মামলায় সব কাটের জেল খারাপ আমি। আম্মা, আপনি আমার এত ভালোবাসেন, অথচ আমি আপনার সাথে কত বড় অন্যায় করছি, আপনার সাথে কত বেয়াদবি করছি। আপনার আমি ঘাট ধরে বাড়ির থেকে বাইর করে দিতে চাইছি। আম্মা, আমি আসলে মানুষ না, আমি পশু। আপনি আমার শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। আমি আপনার কথা দিতেছি, আমি জীবনে আর কোনো দিন আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করব না। আমার মায়ের আমি যেরকম সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার আমি একইভাবে সম্মান করুন, শ্রদ্ধা করুন। আপনি ওরে মাফ করে দেন। হয়েছে, ওঠো 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 ওঠো, যা করছো করছো বাবা। তো ভবিষ্যতে যদি আবার কোনোদিন এরকম করো, আমার মেয়ের উপর অত্যাচার করো, আমি কিন্তু তখন মাফ করুম না। আমার মেয়ে আমি কষ্ট করে পালছি, তোমার কাছে দিছিলাম সসম্মানে। সম্মানে রাখতে না পারলে আমার মেয়ে তোমাকে থাকার তো কোনো দরকার নেই। তোমার কাছে কথা দিতে হবে, আমার মেয়েকে তুমি সত্যিকারের এই বাড়ির বউ হিসেবে মানিয়ে নিতে হবে। তোমার মা বাবা দুজনকে মানিয়ে নিতে হবে, তবেই আমি ঠান্ডা হব, তবে আমি তোমার পুরোপুরি মাফ করব। আমার কষ্ট আমি কোনো সময় তোমার কাছে বলবো না, কিন্তু আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার কষ্টের মাইয়া। এই যে আমি কান ধরে আপনার কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন আশার উপরে অত্যাচার করব না। আশা,
আমি তোমার কথা দিতেছি, আমি জীবনে আর কোনোদিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করুম না, তোমার অত্যাচার করুম না। তুমি আমাকে মাফ করে দাও। ভাইজান ভাবিরে যেরকম ভালোবাসে আমি সারা জীবন তোমার সেরকম ভালোবাসো। আমাকে মাফ করে দাও। কথাটা মনে রাখো, আজকে আমার মা তোমারে মাফ করছে বলে আমি তোমারে মাফ করলাম। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা, আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশে নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্ন